ঠিক গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে এসএসসির, আর এবার সেই আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই অযোগ্য তালিকা প্রকাশ করলো এসএসসি। সুপ্রিম নির্দেশ মেনে ওয়েবসাইটে অযোগ্যদের তালিকা প্রকাশ, অযোগ্য শিক্ষকদের তালিকা দিল কমিশন। আরো একবার আপনাদের জানাবো, শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে অযোগ্যদের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 7 দিনের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে। আদালতের বেঁধে দেওয়া সেই সময়সীমার মধ্যেই শনিবার অর্থাৎ আজ কমিশনের ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে যাব। সোমরাজ, একেবারে আদালতের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আজ অযোগ্যদের তালিকা প্রকাশ হলো, কি কি তথ্য সামনে আসছে? দেখো, 1804 জনের নামের তালিকা প্রকাশ করে দেওয়া হলো, যারা অযোগ্য প্রার্থী, যারা নবম, দশম এবং একাদশ দ্বাদশে 2016 নিয়োগে অযোগ্য হিসাবে নিয়োগ হয়েছিলেন, তাদের নামের তালিকা প্রকাশ করে দেওয়া হলো। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা আমরা সকাল থেকেই জানিয়ে আসছিলাম, যে শুধুমাত্র তাদের রোল নাম্বার ও নাম প্রকাশ করা হবে। যে তালিকা এসএসসি প্রকাশ করলো সেখানেও দেখা গেল যে শুধুমাত্র রোল নম্বর ও নাম প্রকাশ করা হয়েছে অযোগ্যদের তালিকায়। অর্থাৎ তারা কোন স্কুলে চাকরি পেয়েছিলেন বা কোন স্কুলে যোগ দিয়েছিলেন, আদেও যোগ দিয়েছিলেন নাকি, যে স্কুলে যোগ দিয়েছিলেন সেই স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার নিয়েছিলেন নাকি, সেই বিষয় সম্পর্কে স্পষ্ট কিছু বলা হয়নি এই তালিকায়। শুধুমাত্র নাম ও রোল নাম্বার উল্লেখ করে 1804 জনের তালিকা প্রকাশ করে দেওয়া হলো এসএসসির তরফে। এবং এসএসসি সূত্রে জানা যাচ্ছে, এই যে তালিকা তারা শনিবার রাত 8টার সময় প্রকাশ করলেন এসএসসির ওয়েবসাইটে, সেটা সুপ্রিম কোর্টে সোমবার এসএসসির তরফে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আজ সকাল থেকেই কিন্তু একটা চর্চা ছিল যে স্কুল সার্ভিস কমিশন নবম, দশম ও একাদশ দ্বাদশের অযোগ্যদের তালিকা প্রকাশ করবে। বারবারই এসএসসি এই তালিকা প্রকাশ করার আগে যাচাই করে নিচ্ছিল, কারণ এসএসসি আশঙ্কা করছিল এই তালিকা প্রকাশ করার পর ফের মামলা হতে পারে এবং সেক্ষেত্রে এসএসসি যে নিয়োগ করছে সেই নিয়োগে জটিলতা তৈরি হতে পারে। সেই কারণেই বারবার তালিকা যাচাই করার পর রাত 8টার সময় এসএসসির ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে দেওয়া হলো 1804 জনের। কিন্তু সেই তালিকায় কারা কারা নবম, দশম বা কারা কারা একাদশ দ্বাদশের জন্য চাকরি পেয়েছিলেন সেটাও স্পষ্ট করা হয়নি। শুধুমাত্র 1804 জনের রোল নাম্বার ও নাম সহ তালিকা প্রকাশ করে দেওয়া হলো এসএসসির ওয়েবসাইটে। একেবারে সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা জানাবো দর্শকদের আগামী 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর এসএসসি নিয়োগ পরীক্ষা রয়েছে এবং সেই পরীক্ষায় এই অযোগ্যদের মধ্যে কারা আপিল করেছিলেন জানাবো আপনাদের। অযোগ্যদের সেই অ্যাডমিট বাতিল করা হয়েছে, কতজনকে চিহ্নিত করা হয়েছে? 1140 জন অযোগ্যদের চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ জোড়া তালিকা প্রকাশ এসএসসির। এই প্রসঙ্গে সরাসরি যাব, সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, এই জায়গা থেকেই প্রশ্ন যে জোড়া তালিকা প্রকাশ, তাহলে এই যে অযোগ্যরা যারা রয়েছেন অর্থাৎ যাদের তালিকা প্রথমে প্রকাশ হলো, তারপর আগামী সেপ্টেম্বরে যে পরীক্ষা রয়েছে, নিয়োগ পরীক্ষা রয়েছে, সেখানেও এই অযোগ্যরা কারা কারা অ্যাপিল করেছিলেন সেই তালিকাও প্রকাশ হয়েছে। দেখো, তোমাকে একটু বিস্তারিতভাবে বলে দিই। এই যে 1804 জনের অযোগ্যদের তালিকা সার্বিকভাবে প্রকাশ করে দিল, এই 1804 জনের মধ্য থেকে দেখা যাচ্ছে এসএসসির যে নবম, দশম ও একাদশ দ্বাদশের নিয়োগের জন্য একাধিক পরীক্ষার্থী তারা আবেদন করেছিলেন ফের তারা পরীক্ষায় বসার জন্য। এক্ষেত্রে এসএসসি যে তালিকা প্রকাশ করলো আজকে কিছুক্ষণ আগেই, সেই তালিকায় দেখা যাচ্ছে নবম, দশমের জন্য 1140 জন প্রার্থী আবেদন করেছিলেন এই 1804 জনের মধ্যে থেকে। 1804 জনের মধ্য থেকে নবম, দশমের জন্য আবেদন করেছিলেন 1140 জন। তাদের অ্যাডমিট কার্ড বাতিল করে দেওয়া হলো, অর্থাৎ তাদের নিয়োগে তারা অংশ নিতে পারবে না সুপ্রিম কোর্টের নির্দেশে। আর একাদশ দ্বাদশের জন্য এই 1804 জনের মধ্য থেকে 1020 জন আবেদন করেছিল, তাদেরও আবেদন বাতিল করে দেওয়া হলো, অ্যাডমিট বাতিল করে দেওয়া হলো, অর্থাৎ তারা নিয়োগে অংশ নিতে পারবে না। এবার তুমি বলতেই চাও যে সংখ্যাটা 1140 বা 1020 কেন হচ্ছে, যেখানে অযোগ্য প্রার্থীদের সংখ্যা 1804 জন। একজন প্রার্থী তিনি নবম, দশমের জন্য আবেদন করতে পারেন, একাদশ দ্বাদশের জন্য আবেদন করতে পারেন, অর্থাৎ একজন প্রার্থী দুটি পরীক্ষার জন্যই আবেদন করতে পারেন। সেই কারণে সংখ্যাটা 1140 ও 1020 হচ্ছে, যদিও মোট সংখ্যাটা 1804।
এই 1804 জনের মধ্যেই 1140 জন নবম দশমের জন্য আবেদন করেছিলেন। এই 1804 জনের মধ্যে 1020 জন একাদশ দ্বাদশের নিয়োগের জন্য আবেদন করেছিলেন। সবার নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হলো, অর্থাৎ তারা নিয়োগে অংশ নিতে পারবে না। আমরা সকাল থেকেই বলে আসছিলাম এসএসসির তরফে জোড়া তালিকা প্রকাশ করা হবে আজকে, আর সেই জোড়া তালিকা এসএসসির তরফে প্রকাশ করে দেওয়া হলো। আবারও বলছি, একজন প্রার্থী তিনি নবম দশমের জন্যও পরীক্ষা দিতে পারেন, আবার একাদশ দ্বাদশের জন্যও পরীক্ষা দিতে পারেন। তার কোনো বাধা নেই যে একজন প্রার্থী দুটি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। আগামী 7 ও 14 সেপ্টেম্বর দুটি পৃথক পৃথক দিনে পরীক্ষা রয়েছে, ফলত সেই জন্যই সংখ্যাটা 1140 ও 1020 হচ্ছে। একেবারে সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো এবং এই প্রসঙ্গে ব্রাত্য বসু কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা বলতে পারি যে আমরা মূলানুগ এবং কোর্ট যেরকম বলছেন সেইভাবেই কাজ করছি। এর তারপর রাজনৈতিক তার কি ইমপ্লিকেশন হবে সে বিরোধী দলনেতা বা অন্য যারা বলেছেন, যা কিছু আপনারা যা বলছেন তারা তাদের মতো বলবেন। আমরা কোর্ট যেটা বলেছেন সেটাই আমরা নিশ্চয়ই সেটা শুনবো। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল অযোগ্য চাকরি প্রাপকদের নামের তালিকা 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে কমিশনকে। আদালতের বেঁধে দেওয়া সময়সীমা এবং সেই সময়সীমার মধ্যে আজ তালিকা প্রকাশ করলো কমিশন। আমাদের আরেক প্রতিনিধি মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন, আমরা সরাসরি মৈত্রীর কাছে যাব। মৈত্রী, এই জায়গা থেকেই প্রশ্ন সামনে আসছে, ঠিক কোন নির্দেশের প্রেক্ষিতে আজকের এই তালিকা প্রকাশ? দেখো, গত বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের স্পষ্ট নির্দেশ ছিল 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। তারা প্রথমে জানতে চান যে এসএসসির যিনি আইনজীবী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার কাছে তারা জানতে চান যে এই অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে কিনা। কিছুটা টালবাহানার পর যখন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে তালিকা প্রকাশ করা হয়নি, তখন কিছুটা উষ্মা প্রকাশ করেন এবং তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসএসসির আইনজীবী তিনি জানিয়েছিলেন যে যদি আদালত চায় তাহলে 7 দিনের মধ্যে তারা এই তালিকা প্রকাশ করে দেবেন। এবং তখনই কিন্তু সেই বক্তব্যকে নোট করা হয় এবং নির্দেশ দেওয়া হয় যে 7 দিনের মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে এবং সেটি ওয়েবসাইটে আপলোড করতে হবে স্কুল সার্ভিস কমিশনের। এই নির্দেশ দেওয়া হয় 28 তারিখ এবং পরের দিন এই অর্থাৎ 29 তারিখ যখন এই সেম বেঞ্চে অর্থাৎ বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এসএসসির অপর একটি মামলা ছিল, সেই মামলার শুনানির সময় এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছিলেন যে আজ অর্থাৎ শনিবার তারা এই তালিকা প্রকাশ করবেন এবং সেখানে সমস্ত তথ্য তাদের তরফ থেকে দেওয়া হবে। সেই সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনেই কিন্তু এবার তারা সেই তালিকা প্রকাশ করলো। 7 দিনের সময়সীমা দেওয়া ছিল সর্বোচ্চ আদালতের এবং তারা স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন যে যদি 7 দিনের মধ্যে এই তালিকা প্রকাশ করা না হয় তাহলে পিটিশনাররা যেন সেটা সর্বোচ্চ আদালতের দৃষ্টিতে আনেন বা তাদেরকে জানান যে এই তালিকা প্রকাশ হয়নি। কিন্তু সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনেই সেই তালিকা এবার স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশ করা হলো তাদের ওয়েবসাইটে দিয়ে। প্রিয়াঙ্কা, একেবারেই আপনাদেরকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছিলাম যে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ ঠিক কি নির্দেশ দিয়েছিলেন গত বৃহস্পতিবার, যার জন্য সুপ্রিম কোর্টের এই নির্দেশে আজকের এই অযোগ্য চাকরি প্রাপকদের নামের তালিকা বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যে প্রকাশ করলো কমিশন। আর এবার এরই পর শুরু হয়েছে রাজনৈতিক চর্চা, শোনাবো আপনাদের। স্বাধীনতার পরে কোথাও হয়নি, এমনকি ত্রিপুরায় যে বাম সরকারের 10,000 সামথিং প্রাইমারি গেছিল সেখানেও কিন্তু সরকার তাদের অযোগ্য স্বীকার করেনি। এখানে অন রেকর্ড 1803 জনের চাকরি অবৈধভাবে মমতা ব্যানার্জি সরকার দিয়েছে, স্বীকার করার মধ্য দিয়ে প্রমাণিত হলো এই সরকার যারা সংবিধানকে সামনে রেখে মন্ত্রগুপ্তের শপথ নিয়েছে তারা এই ধরনের বেআইনি কাজ করেছে। এটা সম্পূর্ণভাবে কোনো নির্বাচিত সরকার করতে পারে না। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির আইনজ্ঞ কল্যাণ ব্যানার্জি যে কমিটমেন্ট করেছিলেন সেটা আজকে ফুলফিল করা হয়েছে। যে টেন্টেড বলে যাদের বলা হচ্ছে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্ট চেয়েছিলেন। এবার
কথাটা হচ্ছে রাজ্য সরকার তথা এসএসসি তাদের কথা রেখেছে এবং আমরা মনে করি সামনের দিনে নির্বিঘ্নে পরবর্তী পর্যায়ে শিক্ষকদের নিয়োগ সুষ্ঠুভাবে হবে, আবার মামলার জালে আটকে যাবে না, কারণ সিপিএম বিজেপি উন্মুখ হয়ে আছে কিভাবে এটাকে আটকানো যায়। ঠিক গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের নির্দেশ অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশের করতে হবে। 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। আজই দুপুরে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি পৌঁছে যান কমিশনের দফতরে। সেখানে আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়, আইনি পরামর্শ নেওয়া হয় এবং একেবারে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই আনুষ্ঠানিকভাবে এসএসসি সেই অযোগ্যদের তালিকা প্রকাশ করে ঠিক 8টার সময়। আমাদের প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন, পুঙ্খানুপুঙ্খ আপডেট দিচ্ছেন। সরাসরি সোমরাজের কাছে আরো একবার যাব। সোমরাজ, যেমনটা তুমি বিস্তারিত আমাদেরকে বলছিলে যে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি, যেখানে সুপ্রিম নির্দেশ মেনেই ওয়েবসাইটে সেই তালিকা রয়েছে। কারণ আমরা জানি যে নিয়োগের তো দিন ঘোষণা করা হয়ে গেছে, অর্থাৎ 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর। ঠিক তার আগেই এই বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যেই যে শিক্ষকদের নাম প্রকাশ করা হয়েছে, সেখানে নামের সাথে আর কি কি রয়েছে, অর্থাৎ কোনো স্কুলের নাম বা কোনো সাবজেক্টের নাম, ঠিক কিভাবে এই নাম প্রকাশটা করা হয়েছে? দেখো, যেটা আমরা সকাল থেকেই জানিয়ে আসছিলাম যে শুধুমাত্র নাম ও রোল নাম্বার প্রকাশ করা হবে, সেইভাবেই এসএসসি তালিকা প্রকাশ করেছে। অর্থাৎ শুধুমাত্র অযোগ্য প্রার্থীদের নাম ও তাদের রোল নাম্বার দেওয়া হয়েছে, তারা কোন স্কুলে চাকরি পেয়েছিলেন বা সেই স্কুলে যোগ দিয়েছিলেন নাকি, বা যে স্কুলে চাকরি পেয়েছিলেন সেই স্কুল থেকে অন্য স্কুলে চলে গিয়েছেন নাকি, সেই বিষয় সম্পর্কে এসএসসির কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই এখনো পর্যন্ত সব প্রার্থীদের। সেই কারণে এসএসসি স্কুলের নাম দেয়নি। দ্বিতীয়ত বিষয়, অর্থাৎ কোন সাবজেক্টের জন্য তারা চাকরি পেয়েছিলেন, ইতিহাসের জন্য নাকি ভূগোলের জন্য নাকি ভৌতবিজ্ঞানের জন্য, সেই সাবজেক্ট স্পেসিফিকও উল্লেখ করা নেই এই তালিকায়, যেটা আমরা বলেই আসছিলাম সকাল থেকে। তার কারণ এসএসসির কাছে সেই তথ্য নির্দিষ্টভাবে নেই এবং সেই কারণেই কিন্তু এসএসসি এই তথ্যগুলি দিতে পারেনি। আর তার জন্যই এসএসসি শুধুমাত্র নাম ও রোল নাম্বার দিয়েই এই 1804 জনের অযোগ্য প্রার্থীদের তালিকার নাম প্রকাশ করেছে। এসএসসি সুপ্রিম কোর্টে সোমবারের মধ্যেই জানিয়ে দেবে যে তারা এই তালিকা প্রকাশ করলো। এখন এসএসসির কাছে যে আশঙ্কার বার্তা, যে আগামী 7ই সেপ্টেম্বর ও 14ই সেপ্টেম্বর এসএসসি লিখিত পরীক্ষা নেবে। তুমি জানো তার পরবর্তীতে লিখিত পরীক্ষার সময় তারা পাননি, এসএসসি আগেই তা সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছিল। এক্ষেত্রে আজকের এই তালিকা প্রকাশের পর ফের মামলা হতে পারে, তেমনটাই আশঙ্কা করছে এসএসসি। সেক্ষেত্রে এসএসসি চাইছে না যে এই নিয়োগে আবার কোনো আইনি জটিলতা তৈরি হোক, কারণ এসএসসি লিখিত পরীক্ষার জন্য সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছে। আগামী 7ই সেপ্টেম্বর ও 14ই সেপ্টেম্বরের জন্য গোটা রাজ্য জুড়ে এই দুদিন মিলিয়ে প্রায় 5,80,000 পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। একটা বিশাল কর্মযজ্ঞ হবে এই দুদিন পরীক্ষাকে কেন্দ্র করে। ইতিমধ্যেই পরীক্ষার প্রস্তুতির জন্য জেলায় জেলায় গাইডলাইন পাঠিয়ে দেওয়া হয়েছে কিভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। তার আগেই এই অযোগ্যদের তালিকা প্রকাশ করা 1804 জনের, সেক্ষেত্রে অবশ্যই এসএসসির আশঙ্কা থাকছেই বা আশঙ্কার জায়গাতে থাকছেই যে এই তালিকা নিয়ে ফের মামলা হতে পারে। একেবারে সোমরাজ, অর্থাৎ জোড়া তালিকা প্রকাশ। একদিকে 1804 জনের নাম অযোগ্য তালিকায় এবং সেই অযোগ্যদের মধ্যে যারা 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বরের পরীক্ষার জন্য, নিয়োগ পরীক্ষার জন্য আপিল করেছিলেন, সেই তালিকা, অর্থাৎ তাদের মধ্যে 1140 অযোগ্য চিহ্নিত করেছেন এসএসসি। এবং এই তালিকা প্রকাশের পরই সুমন বিশ্বাস, চাকরিহারা শিক্ষক, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আজকের দিনে আমরা কিছুটা স্বস্তি পেলেও আমাদের যোগ্য চাকরি জবে ফিরবে সেদিনই আমরা স্বস্তিতে আনন্দে আপনাদের সামনে কথা বলতে পারবো। সেপ্টেম্বরে এসএসসির পরীক্ষা 7ই সেপ্টেম্বর, 14ই সেপ্টেম্বর। এসএসসির পরীক্ষা কবে কবে রয়েছে? 7ই সেপ্টেম্বর রবিবার দিন নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা। এসএসসির পরীক্ষা 14ই সেপ্টেম্বর রবিবার, সেদিন একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। আর এবার যে প্রেক্ষিতে আজকের এই নির্দেশ, সেটা একবার ব্যাকে গিয়ে আপনাদেরকে জানায়। 2021 থেকে 2025 এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা কোন পথে এগোয় দেখে নেওয়া যাক। দেখুন, এক ধাক্কায় চাকরি বাতিল,
রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি গেল 25,000-এরও বেশি। 2021 সালে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির মামলা রুজু হয় হাইকোর্টে। ওই একই বছরে 22শে নভেম্বর গ্রুপ ডি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। 6 ডিসেম্বর সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গড়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়। 2022 সালের 15 ফেব্রুয়ারি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ। এরপর এই মামলায় স্থগিতাদেশ দিয়ে গ্রুপ সি নিয়োগেও বাগ কমিটিকে তদন্তের নির্দেশ। 7 এপ্রিল 2022 নবম দশম শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। 10 দিন পর একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের দুর্নীতিতেও সিবিআই তদন্তের নির্দেশ সিঙ্গল বেঞ্চের। 18 মে কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ বাগ কমিটির। রিপোর্ট দেখে এসএসসির সব নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। 28 সেপ্টেম্বর 2022 কলকাতা হাইকোর্টে প্রথম রিপোর্ট দেয় সিবিআই। সিবিআই দাবি করে এসএসসি নিয়োগে নানাভাবে দুর্নীতি হয়েছে। 2022 সালের ডিসেম্বর হাইকোর্টের নির্দেশে প্রায় 5,000 চাকরি বাতিল। প্রায় 1 বছর পর কলকাতা হাইকোর্টকে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 6 মাসের মধ্যে এসএসসির সব মামলা একসঙ্গে শুনানি ও রায় দিতে হবে কলকাতা হাইকোর্টকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 2023 সালের 12 ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির বেঞ্চে শুনানি শুরু। 2024 সালের 20 মার্চ কলকাতা হাইকোর্টে শুনানি শেষ। 22 এপ্রিল রায় ঘোষণা হাইকোর্টের। 2016 সালের এসএসসির প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। চাকরি বাতিল প্রায় 26,000। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা। 3 এপ্রিল 2025 কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। এক ধাক্কায় চাকরি গেল 25,000-এরও বেশি। নিউজ 18 বাংলা। আর আজকের এই তালিকা প্রকাশের পরেই চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল কি বলেছেন শোনাবো। এই তালিকা এতদিন পর দেওয়া হলো, যখন জীবনগুলো নষ্ট হয়ে গেছে এবং যখন একটা পরীক্ষা আসন্ন, আমরা চাইবো এই লিস্টটা নিয়ে গিয়ে রাজ্য সরকারই আবার কোর্টে গিয়ে দাবি করুক যে আমরা সিবিআইকে মান্যতা দিয়ে এই লিস্টটা দিয়ে দিলাম, এরা হচ্ছে দাগী বা অযোগ্য, আর বাকিরা তাহলে যোগ্য। তাহলে বাকিদের চাকরিগুলো কেন চলে যাবে এবং বাকিরা কেন পরীক্ষায় এবার নতুন করে তাদের যোগ্যতার প্রমাণ দেবে? এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন। আর আমরা দেখতে পাচ্ছি বিচার ব্যবস্থার কাছেও আমরা সত্যিই খুব আমাদের নিজেরা অসহনীয় হয়ে পড়েছি যে যেখানে গিয়ে বিচার ব্যবস্থার কাছেও সঠিক বিচারটা আমরা পাচ্ছি না।